খেলে শ্রবণ শক্তি বাড়বে, মানে বধিরতা দূর হবে, হয়তো উনি কানে শুনতে পান না, তো এটা কি খাওয়া দাওয়ার উপর ডিপেন্ড করে? কিছুটা হতে পারে, মানে দেখো এরকম নয় যে আমি এগুলো খেলেই আমার কানের ফাংশনিং ভালো হবে, এরকমটা না। যেগুলো আয়রন জাতীয় খাবার, যেগুলো একদম শুরুতে বললাম, আয়রন জাতীয় খাবার খুব ভালোভাবে হেল্প করে। পটাশিয়াম রিলেটেড খাবারগুলো যেগুলো আমাদের একদম ইনার, মানে ইয়ার যেটা মানে একদম ভিতরের পার্টে ব্লাড সার্কুলেশন ভালো করতে হেল্প করে। ম্যাগনেশিয়াম এই ক্ষেত্রে খুব ভালো, মানে যে কোনো বাদাম জাতীয় খাবার, ডার্ক চকলেট এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে। ভাইটামিন B12, মানে ওই যে কোনো ধরনের হোল গ্রেনস জাতীয় খাবার, মানে আটা, ডালিয়া, ওটস, মানে এইগুলো যদি আমরা প্রত্যেক দিন রাখি, এইগুলো উপকারে আসতে পারে, কিন্তু এরকম না যে এগুলো খেলেই উনি কানে খুব ভালো শুনবেন। আচ্ছা, তন্ময়দা জানতে চেয়েছেন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি তো কি খেলে বাড়বে? ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু এখন ভীষণ কমন, কারণ ওই আমাদের সানলাইট এক্সপোজার একদম নেই। তো একটু সকালবেলা বাইরে হাঁটাহাঁটি করুন, একটু যোগা করুন। ক্যালসিয়াম খুব ভালো ভাইটামিন ডি অ্যাবজর্পশনের ক্ষেত্রে সাহায্য করে, তাই যে কোনো ক্যালসিয়াম রিচ খাবার, মিল্ক প্রোডাক্ট, ডিমের কুসুম, এগুলো খুব ভালো কাজ করে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যেগুলোতে থাকে, লাইক যে কোনো সামুদ্রিক মাছ, ওয়ালনাট, এগুলোতে খুব ভালো থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের সিডস হতে পারে, দুধ হতে পারে, এবং সেলেনিয়াম, জিঙ্ক, এগুলোও কিন্তু ভাইটামিন ডি শোষণের ক্ষেত্রে শরীরে খুব সাহায্য করে। তো এই ধরনের ফ্রেশ একদম শাকসবজি বাজারে একদম কাছাকাছি পাওয়া যায়, কোনো টাটকা ফল, এগুলোও কিন্তু, মানে এগুলোতে হয়তো ভাইটামিন ডি থাকে না, কিন্তু এগুলো ভাইটামিন ডি অ্যাবজর্পশনের ক্ষেত্রে শরীরে খুব সাহায্য করে। তো এই জিনিসগুলো রাখতে হবে, মানে অ্যাকচুয়ালি আমাদের মানে খাবারে ভাইটামিন ডি খুব কম পরিমাণে থাকে, তো যেটুকু থাকে সেটুকুই আমরা নিয়ে নেব। অ্যান্ড একটু কিন্তু আমাদের সানলাইট এক্সপোজার দরকার, সকালের দিকে অন্তত 15 মিনিট একটু বাইরে থাকুন, একদম সকালে, মানে আমি বলছি না যে বেলাতে আপনি ডিরেক্ট সানলাইট 10-11টা পর্যন্ত, তারও আগে একদম আর্লি মর্নিং এর যে মিষ্টি রোদটা হয়, সেই রোদটা একটুখানি গায়ে লাগান, এটা খুব দরকার। পিসিওডি নিয়ে তুমি একটা বিষয় বলে দিলে, আমাদের একটা মোটামুটি গাইড দিলে খাওয়ার, কিন্তু যাদের পিরিয়ডসের সময় খুব ক্র্যাম্প হয়, প্রচণ্ড অসহ্য পেন, এটা প্রায় প্রত্যেকটা মেয়েই ভোগে এই সমস্যায়, তো তাদের ঘরোয়া টোটকায় কিছু খাওয়া দাওয়াতে রাখলে কি সেই পেনটা কমতে পারে? হ্যাঁ, খুব হেল্প হয় এই ক্ষেত্রে। প্রথমে আমরা বলি যে প্রচুর জল, কারণ যেহেতু একটা হিউজ ফ্লুইড শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, ডিহাইড্রেশন মারাত্মক হয়। খেজুর এই ক্ষেত্রে খুব ভালো কাজ করে পিরিয়ড ক্র্যাম্পের জন্য। কিশমিশ খুব ভালো কাজ করে। পাকা কলা ভীষণ ভালো কাজ করে। ডার্ক চকলেট ভীষণ ভালো কাজ করে এই ক্র্যাম্পটাকে ঠিক করতে। এবং যে কোনো ধরনের ডিটক্স টি, যেগুলো ক্যামোমাইল টি হতে পারে, হিবিস্কাস টি, ব্লু টি, এগুলোও কিন্তু পিরিয়ড ক্র্যাম্পের ক্ষেত্রে খুব ভালো কাজ করে। আচ্ছা, আমি একটা জায়গায় পড়ছিলাম যে জোয়ান ফুটিয়ে যদি জল খাওয়া যায় সেটাতেও নাকি কিছুটা পেন রিলিফ হয়। খেতে পারে যে কোনো গরম জল, একটু জোয়ান বা আদা, যদি একটু লিউকওয়ার্ম ওয়াটার সিপ করে করে খাওয়া যায়, সেটা ভালো কাজ করে। এবং একটা জিনিস আমি বলবো যে অনেকে এরকম আছে পিরিয়ড ক্র্যাম্পের সময় কোনো হট ব্যাগ ইউজ করো, সেটা না বলবো, কারণ এখন সেটা না, এখন প্রচুর ডক্টর এটা বারণ করছেন যে গরম নয় ঠান্ডা দাও, মানে তখন তো গরম দিলে আমরা আরামটা বেশি ফিল করি, ঠান্ডা দিলে একদম আইস প্যাক যদি দিই, গরম দিলে কি হয় আমাদের আরামটা খুব ইনস্ট্যান্ট হয়ে যায়, যে আমি ইনস্ট্যান্ট না, কিন্তু আবার তারপরেই হয়ে যায় খুব তাড়াতাড়ি, কিন্তু এই পেনটা আবার ব্যাক করে। কিন্তু এটা যদি আমরা আইস প্যাক দিই, গরম কি করছে আমাদের এই যে ভেনগুলোকে, যে মাসেলগুলোকে খুব স্টিমুলেট করে দিচ্ছে, যার জন্য এটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট। এবং আইস প্যাকের একটা টেন্ডেন্সি থাকে খুব সুদিং এফেক্ট,
মানে এই পেনটা কমতে হয়তো 5 মিনিট কম, মানে 5 মিনিট দেরি হবে, কিন্তু এটা একটা লং টার্ম স্টে করবে এবং এটা পরবর্তী কালে যে আবার কালকেও পেনটা হচ্ছে এটাও কিন্তু হয় না। তো যারা এরকম প্রশ্ন করো বা এরকম সমস্যা আছে তাদের উদ্দেশ্যে বলবো তোমরা এটা ট্রাই করে দেখো। আইস প্যাক কিন্তু ভীষণ ভালো কাজ করে এই পিরিয়ড ক্র্যাম্পের ক্ষেত্রে রাদার দ্যান হট ব্যাগ। কিন্তু আমরা এতদিন হট ব্যাগই দিতাম, আমরাও তাই। খুব ভালো একটা টিপস পেলাম। হট ব্যাগ না, আইস দাও, ঠান্ডা দাও, জিনিসটাকে রিল্যাক্স করো, স্টিমুলেট করার দরকার নেই। আচ্ছা, তাহলে জিনিসটা লং টার্ম স্টে করবে। ঠিক। আচ্ছা, আরেকটা প্রবলেম খুব কমন এবং প্রচুর প্রশ্ন আছে, চুল পড়ে যাচ্ছে কি করব কি লাগাবো, কিন্তু আমার মনে হয় যে এটার ইন্টারনাল বিষয় কিন্তু অনেক বেশি। বাইরে থেকে গাদা গাদা দামি দামি শ্যাম্পু প্যাক লাগিয়ে কিচ্ছু হয় না, মানে 5 to 10% কাজ হয় না। কিন্তু আমি যদি ভেতরে ঠিকঠাক খাওয়া দাওয়া করি, এটা যদি একটু গাইডলাইন দাও। হ্যাঁ, চুলের ক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রোটিন ইনটেক তার নেই, তার প্রচুর চুল পড়ছে, আমি এই লাগিয়েছি ওই লাগিয়েছি, কিন্তু তার যখন আমরা হিস্ট্রিটা নিই সারাদিনে যে সে কী খায়, দেখা যায় যে তার প্রোটিন ইনটেক 0। এই চুল তৈরি হবে কোথা থেকে, তার চুল স্ট্রং হবে কোথা থেকে? প্রোটিনই তো নেই ডায়েটে। তো প্রোটিন ইনটেক ভীষণভাবে বাড়াতে হবে। এই চুল পড়ার ক্ষেত্রে যে কোনো ধরনের বাদাম জাতীয় খাবার খুব ভালো। মানে আমরা বাদাম কোনো একটা অয়েল চুলে লাগাই কিন্তু আমরা বাদাম খাই না, এটাই তো। যে কোনো বাদাম জাতীয় খাবার খুব ভালো কাজ করে এক্ষেত্রে। অ্যান্ড এই যে শীতকালের সবজিগুলো, বিট, গাজর, লাউ, পালং শাক, আমলকি, এইগুলো যদি আমরা প্রত্যেক দিন ব্লেন্ড করে অ্যাজ আ জুস ফর্মে যদি আমরা প্রত্যেক দিন খেতে পারি, চুল এবং স্কিন দুটোই কিন্তু ভীষণ ভালোভাবে কাজ করে। সেটা সকালের মোটামুটি ব্রেকফাস্টের সময়, মিড মর্নিং এর টাইমে হতে পারে, একদম আর্লি মর্নিং হতে পারে, যে কোনো সময়। যে এই ভেজিটেবল জুসটা এটা কিন্তু খুব ভালো কাজ করে স্কিন অ্যান্ড হেয়ার হেলথের ক্ষেত্রে। আচ্ছা, এখন এই স্ট্রোক আর হার্ট অ্যাটাক এটা খুব বেশি শোনা যায়। হার্টের সমস্যা খুব কম এজ থেকে, এখন আর বয়স্কদের রোগ নয়। তো হার্ট ভালো রাখতে কি কি খাওয়া দাওয়া করা যেতে পারে? হার্ট ভালো রাখতে বাড়ির খাবার খান, অত্যাধিক চা কফি ইনটেক না, অ্যালকোহল, স্মোকিং অ্যান্ড স্ট্রেস, মানে যেটার মেন কারণ। তো এইগুলোকে একটু বাদ দিয়ে বাড়ির খাবার খান, চেষ্টা করুন। মানে বেশিরভাগ সময় আপনি অফিসে আছেন, যতটা খাবার বাড়ি থেকে ক্যারি করা যায়, মানে আপনাকে একদম সেই পাত পেরে বসে ভাত ডাল সবজি দরকার নেই, কিন্তু লাঞ্চটা করুন বাড়ির খাবার দিয়ে। আর ওই সন্ধ্যাবেলা বেরিয়ে, মানে জানি যে কলকাতার ফাস্টফুডের ওই মানে অ্যাট্রাকশনটাকে অ্যাভয়েড করা যায় না, বাট স্টিল ওই ফাস্টফুডের তেলটা খুব খারাপ, কারণ ওটা বারবার রিইউজ হচ্ছে। তো এই তেলটা বাদ দিয়ে যদি খেতেই হয় একটু বেকড কিছু খাবার খান। তো এইগুলোকে একটু, আর নিয়মিত এক্সারসাইজ, যেটা কিনা হার্টের মধ্যে এই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে। বা স্ট্রোকও তো তাই, যে হঠাৎ করে ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে যাচ্ছে ব্রেনে, তো সেই ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করবে। নিয়মিত এক্সারসাইজ, মানে 1 ঘন্টা করার দরকার নেই, অন্তত 10-15 মিনিট এক্সারসাইজ করুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, যেটা ভীষণভাবে দরকার। হ্যাঁ, সেটা তো আছেই। আচ্ছা, তেল নিয়ে একটা খুব ভালো ইস্যু তুমি তুললে, এটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্ন, সর্ষের তেল, রাইস ব্র্যান্ড অয়েল, সানফ্লাওয়ার অয়েল নাকি ঘি, কি খাবে, মানে কোন তেলটা খুব ভালো খাওয়ার? আর এখন তো আবার ট্রেন্ড উঠেছে যে সর্ষের তেলই নাকি খাওয়া ভালো। সর্ষের তেলই খাওয়া ভালো একদম, মানে মাঝে বাকি কোনো অ্যাডভার্টাইজ আমরা দেখব না, দরকার নেই একদম। মানে তুমি দেখবে যে আমাদের ধরো আজ থেকে 30-35 বছর আগে, তখন কিন্তু এত তেল ছিল না এবং মানুষের মধ্যে এত রোগও ছিল না। তো এগুলো কিন্তু না, ওই অলিভ অয়েল, এগুলো কিন্তু ভীষণভাবে একটা মার্কেট পলিসি, দরকার নেই। কারণ ইন্ডিয়ান যে আমরা খাবারগুলো খাই সেগুলো কিন্তু আমরা ভেজে খাই, আমরা বেক করে খাই না। সো আমাদের অলিভ অয়েল খাওয়ার দরকার নেই। এই যখনই হাই হিট যাচ্ছে, সেখানে কিন্তু সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে সর্ষের তেল, যে অনেক পরে গিয়ে ভাঙছে। এই অলিভ অয়েল তুমি জাস্ট হিট দেবে, সে কিন্তু ব্রেক করে গিয়ে তার যে ওই স্মোকিং পয়েন্টে পৌঁছে যাবে।
দেখবে সর্ষের তেল গরম হয়ে ওই ধোঁয়াটা উঠতে অনেক সবচেয়ে বেশি সময় লাগে। সো যখনই আমরা কোনো ডিপ ফ্রাইড জিনিস খাবো, মানে সব সময় সর্ষের তেল, কিন্তু আমরা বলি যে তেল একটু কম্বাইন করে ব্যবহার করো। মানে সর্ষের তেলে হয়তো একটা দুটো ফ্যাটি অ্যাসিড নেই, যেটা হয়তো অন্য কোনো সয়াবিন অয়েল বা সানফ্লাওয়ার অয়েলে রয়েছে। তো কিন্তু দুটো তেলকে একসাথে মিক্স করবে না, যে এটা 1 চামচ এটা 1 চামচ দিলাম, এভাবে না। দুটো রান্না হচ্ছে, একটা সর্ষের তেলে করো যেটা একদম ডিপ ফ্রাইড, যেটা একটু কম ভেজে রান্না হচ্ছে, ওটার মধ্যে কোনো হোয়াইট অয়েল দাও। মানে এটাও আমরা ভুল করতাম এতদিন যারা করেন, এই এতটা সর্ষের তেল একটুখানি সাদা তেল মিক্স করে দিলাম। দুটো তেলকে মিক্স করবে না, কারণ দুটোর স্মোকিং পয়েন্ট আলাদা। মানে সে স্মোকিং পয়েন্টে পৌঁছে গেছে, সর্ষের তেল তখনও যায়নি, সো দুটোর স্মোকিং পয়েন্ট আলাদা। সো দুটো তেলকে মিক্স করব না, আলাদা আলাদাভাবে কম্বাইন ফর্মে খাবো। অ্যান্ড ঘিটা তো আগেই বললাম, সারাদিনে 1 চামচ ঘি আমরা প্রত্যেক দিন খেতে পারি, এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো।